আমার যখন ১২ বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায় আমার এক প্রতিবেশী ভাইয়ের সঙ্গে। তখন তার বয়স ছিল ২৫। ছেলে বিদেশ যাবে, বিদেশি কোনো রমণীর সঙ্গ জুড়ে গেলে তখন আর তার ছেলে তার থাকবে না। এই ভয়ে তিনি ছেলেকে বিদেশ পাড়ি জমানোর আগে বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মহল্লায় ভদ্রলোক হিসেবে আমার বাবা বেশ ভালোই নাম ডাক ছিল। আমাদের পরিবারটাও ছিল যথেষ্ট ভদ্র একটা পরিবার। আমিও দেখতে মন্দ ছিলাম না। আমার মা সব সময় বলতেন, আমার সোনার চাঁদ মাখা মুখটায় যেন কারো নজর না লাগে। তুই নিশ্চয় ভাবছিস যে আমি নিজের রূপের গুণগান নিজেই গাইছি। আরে ব্যাপারটা এমন না, আমি তোকে সত্যি গল্পগুলো বলছি। আশ্চর্য, তুই তো দেখতে সত্যি সুন্দর। ফালতু কথা রেখে শুরু কর। তাই পাত্রী হিসাবে তিনি আমাকে বিবেচনা করলেন। আমার বাবার কাছে আমার হাত দুখানা ভীষণ অনুরোধ করে চাইলেন। তখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলাম। বিয়ের আসল মানে সংসার কী জিনিস তা বোঝার মতো বয়সটা আমার তখন ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যখন কারো বিয়ে হতো তখন বিয়েতে গেলে দেখতাম অনেকে আনন্দ সাজগোজ হই হুল্লোড়। বউকে সাজিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ি নিয়ে যাওয়া সাজানো গাড়িতে করে, এসব ছিল আমার ধারণা। এর বাইরেও যে কিছু আছে সেটা আমার ধারণা ছিল না। আমার বাবা বিয়েতে রাজি হয়েছিল এই সত্ত্বে যে শুধু আকটটা করে রাখবে, মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবে না। আমার শ্বশুরবাড়ির মানুষ তখন কথাটা একবারকে মেনে নেয়। তখন আমার বাবা নানি মানে আমার দাদির মাও বেঁচে ছিলেন। তাকে আমরা বুড়ো মা বলে ডাকতাম। আমার দাদির মনে তাও যতটুকু আধুনিক সমাজের ছোঁয়া ছিল। বড় মা ছিলেন পুরোই আদিকালের মন মানসিকতার। তার বিয়ে নাকি হয়েছে ১১ বছর বয়সে। ১২ বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তান মা হয়েছিলেন। সেখানে আমাকে ১২ বছর বয়সে বিয়ের পর বাপের বাড়িতে রেখে দেওয়াটা তার ভালো লাগে না। এতে অকল্যাণ হতে পারে। বিয়ের পর মেয়েরা থাকবে শ্বশুর বাড়ি, সেটাই তাদের আসল ঠিকানা। বুড়া মা দাদিকে ভীষণভাবে বোঝালেন। আমার বয়স্ক দাদিও তখন তার মায়ের পরামর্শে এলোমেলো হয়ে গেল। তিনি একই সুর গাইলেন। তাছাড়াও মেয়ের শ্বশুর বাড়ি তো দূর নয়, যখন তখন আসা যাওয়া করা যাবে। যদিও আমার বিয়ের কিছুদিন পর তারা অন্য এলাকায় চলে যায়। তবে আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমার মা ছেলে মায়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আমার শাশুড়ি মা আশ্বাস দিলেন যে মেয়ে আমাদের বাড়িতে সুরক্ষিত থাকবে। ব্যাস, তারপর তো আর কোনো কথাই নেই। বিয়ের তারিখ অনুযায়ী তারা ফ্লাইট ছিল ১ সপ্তাহ পরে। আমি এমনিতেও বরাবর ছেলেদের থেকে দূরত্ব নিয়ে চলতাম ছোটবেলা থেকেই। ওই বয়সে স্বামী কী জিনিস বুঝতাম না। স্বামীর প্রতি অনুভূতিটাও ততটা গাঢ় ছিল না। যদিও বিয়ের আগে বেশ কয়েকদিন আমার বুড়ো মা দাদি মিলে স্বামী শ্বশুরবাড়ির বিষয়ে বেশ জ্ঞান দিয়েছিলেন, তবে আমার বাচ্চা মন সেটা মানতে নারাজ ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে একটা দিনও তার সঙ্গে এক ঘরে থাকা হয়নি। তার একটা বোন আছে, আমার চেয়েও অনেক বড়, ৫ বছর বড় হবে। তার সঙ্গেই থাকতাম। এরপর ১ সপ্তাহ শেষ হলে সে চলে যায়। এই ১ সপ্তাহ আমি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ পর্যবেক্ষণ করেছি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। ২-১ বার সামনে পড়ে গেলেই তার চাউনি আমার বেশ অস্বস্তি লাগতো। যদিও তার চাউনিতে কোনো পাপ ছিল না, সে আমার স্বামী ছিল, তবুও আমার বাচ্চা মন সেটা নিতে পারত না। কথা ছিল সে ৫ বছর পরে ফিরে আসবে। এরপর আমাদের বিয়ে অনুষ্ঠান হবে ধুমধাম করে। যত দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো, আস্তে আস্তে তার প্রতি আমার অনুভূতি গাঢ় হতে লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতাম। আমার বয়স অল্প হলেও আমি ছিলাম বিবাহিত। মুরব্বীরা শিখিয়ে দিতেন, শ্বশুরবাড়িতে গেলে কখনো বসে থাকবি না, কাজবাজ করে গুছিয়ে গাছিয়ে আসার চেষ্টা করবি। আমিও সেরকম চেষ্টা করতাম। শাশুড়ি যখন আমাকে ভালোবাসুক না কেন, আমি তার মেয়ে ছিলাম না। তাই টুকটাক ভুল ত্রুটি আমার হতো, যা তার পছন্দ হতো না। একটা দুটো কাজ হাত লাগাতে লাগাতে আমি বেশ ভালোই কাজবাজ শিখে গেলাম। প্রথম নিজে থেকেই টুকটাক করতাম। এরকম চলতে চলতে যখন আমি বেশ পুরাতন হয়ে গেলাম, তখন ওই টুকটাক যদিও না করতাম তাহলে শাশুড়ির মন খারাপ
হয়ে যেত এবং টুকটাক কথায় তিনি আমাকে শোনাতেন। আমার ননদই আমার হয়ে দু চারটা কথা বলতো। যে বাচ্চা মানুষও এতদিনে আমার শাশুড়ির ভাষ্যমতে বাচ্চা হলেও সে বাড়ির বউ, সংসারের টুকটাক কাজ তো তাকে করতেই হয়। আর শাশুড়ির হাতে হাতে করলে এমন কোনো খারাপ হয়ে যায় না। আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম। 5 বছর কেটে গেলেও আমি অপেক্ষায় থাকতাম। কেটে গেছে 6 বছর, 7 বছর, 8 বছর, তবুও সে এলো না। লজ্জা কখনো কাউকে কিছু বলতাম না। কেন আসছে না জানতেও চাইতাম না লজ্জায়। তবে মন থেকে ভীষণ চাইতাম সে ফিরে আসুক। আমার পরিবারের বিষয়টা তুললে তারা এড়িয়ে যেত। কিছু একটা বলে কেটে যেত কথাটা। তবে আমার বাবা ভাইয়েরা নিশ্চিন্ত ছিলেন। ছেলে তাদের পরিচিত, চেনা জানা, তাদের চোখের সামনে বড় হয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ তাদের ছিল না। এরই মধ্যে আমার ননদিনীর বিয়ে হয়ে গেল। তখন সে আসলো না। আপু চলে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আমি একদম একা হয়ে পড়লাম। যতদিন যেতে লাগলো ততই কেমন যেন আমার শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে ক্লান্ত এসে যাচ্ছিল। ততদিনে আমি আমার স্বামী নামক মানুষটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে বসেছি। তার জন্যই অপেক্ষা। তুই কখনো তোর স্বামীর সঙ্গে ফোনে কথা বললি না? না, ছোট থেকে কিছুদিন অস্বস্তি ভয়ে কথা বলিনি, এরপর লজ্জায় বলিনি। শাশুড়ি মা মাঝে মধ্যে বলতেন প্রথম দিকে কথা বলার জন্য, তবে সে কখনোই বলতে চায়নি। আমার মনে পড়ে না। এরপর যখন আমি তার বিরহে ছটফট করি, যখন আমার কথা বলা ভীষণ ইচ্ছে জাগে, তখন আমি ব্যর্থ হই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে বলেছিলাম শাশুড়ির কাছে, আম্মা আপনার ছেলে ফোন করেছিল, তার সঙ্গে একটু কথা বলতাম। আগে তো কখনো বলতে চাওনি, আজ এখন হঠাৎ কি হলো? আসলে ওকে জিজ্ঞেস করে ও কথা বলতে চান, তখন না হয় দেব। ফোন আসলে আমি চাতক পাখি নিয়ে অপেক্ষা করতাম। এই বুঝি আমার ডাক পড়ল। তবে আমার ডাক পড়েনি নয়তো সে কখনো কথা বলতে চায়নি। আমিও লজ্জা আর কখনো কথা বলিনি। এভাবে কেটে গেল 10টা বছর। হঠাৎ একদিন শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম তিনি ছেলের সঙ্গে কথা বলছে। তার দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম তার ছেলে আসছে। তবে এই খবর কিন্তু আমাকে কেউ দেয়নি, আমার শাশুড়িও বলেনি। তারপর আর কি, সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। আমার স্বামী, আমার মনের মানুষ ফিরে এলো। তবে সে একা আসেনি, তার সঙ্গে এসেছিল তার স্ত্রী, সন্তান। সেই স্বামী নামক লোকটা যখন দরজা নক করছিল, তখন ঠিক সূর্য ডোবার সময়টা। ধরণী অন্ধকার হওয়ার সাথে সাথে যেন আমার মনটাও অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দরজা আড়াল থেকে কথা শোনার অভ্যাস আমার কোনো কালই ছিল না। সেবার শাশুড়ির কথাটা দরজার আড়াল থেকে শুনি, পা জোড়া থেমেছিল বটে। সব কিছু বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিলাম তার ছেলে আসছে। ও, বুঝতে পেরেছিলাম আমার এত বছরের অপেক্ষা অবসান ঘটতে চলছে। আমি যে শুনেছি সে কথা কাউকে বললাম না, এমনকি আমার বাবার বাড়িতে কারো সঙ্গে বলিনি। কথাটা আমি রাতে শুনেছিলাম, সকালে দেখে আমার ননদিনী তার জামাই সহ হাজির। ননদিনী মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তবে কিছু বলছে না। বাড়িতে বেশ ভালো কয়েক পদের রান্না হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম বেশ কয়েকবার, এত আয়োজন কেন, মেহমান আসবে? তবে কেউ কিছু বলেনি। শুধু আবু বলেছিল সমস্ত কাজ শেষ হয়ে গেলে তুমি পরিপাটি হয়ে থাকবে কেমন। আপু এমন ব্যবহার দেখে আর বাড়ির পরিস্থিতি দেখে আমার আর বুঝতে বাকি নেই যে মানুষটা আজই চলে আসবে।